ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের চতুর্থ অধ্যায়ের সরকারের বিভিন্ন বিভাগ আলোচনা চলছে। সেইখান থেকে 7 নম্বর পাঠের আলোচনা। এই 7 নম্বর পাঠের আলোচনাতে আমরা সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করব। এইখানে ডেসক্রিপশনে যে নোটটি দেওয়া থাকবে, মানে দুটো নোট দেওয়া থাকবে, একটি ছোট করে, একটি বড় করে। তবে তোমাদের আলোচনাটা হবে বড় করে, বিস্তারিত, কারণ সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলে তোমরা বিষয়টা সম্পূর্ণ জেনে উঠতে পারবে না। সেই জন্য 2 ধরনের নোট দেওয়া থাকবে। তবে তোমরা আলোচনাটা দেখবে, দেখার পরে নোটটা ফলো করবে, দেখবে সহজেই পারবে। তোমাদের যে নোটটা নেওয়ার ইচ্ছা সেই নোটটাই কিন্তু তোমরা সংগ্রহ করবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। যারা এখনো এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, চলো আমরা সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করি। ভারত একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো যে সিস্টেমটা, সেই সিস্টেমটা ভারতবর্ষে নেই। আমেরিকা যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য আছে। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য একটি করে সুপ্রিম কোর্ট রয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটি। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে বিচার ব্যবস্থাটা রয়েছে সেটা অখণ্ড বিচার ব্যবস্থা। ভারতবর্ষের সবচেয়ে নিম্ন স্তরে যে আদালতগুলি রয়েছে সেগুলো জেলা দায়রা আদালত, তারপরে রয়েছে হাইকোর্ট, একেবারে উচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে দেখছো ভারতবর্ষের বিচার ব্যবস্থার সিস্টেমটা ঠিক পিরামিডের মতো দেখতে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আপিল আদালত হিসাবে পরিচিত। নিম্নস্থ আদালতের বিরুদ্ধে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে যাওয়া যায়। তবে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থাকলেও আরো অন্যান্য ধরনের কোর্ট দেখা দেয়, যেগুলোকে বিশেষ ধরনের আদালত বলা হয়। সেগুলো হচ্ছে সামরিক আদালত, শিল্প আদালত ইত্যাদি ইত্যাদি। তাহলে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের 124 নম্বর ধারা থেকে 147 নম্বর ধারা পর্যন্ত ভারতীয় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। এইটা সুপ্রিম কোর্টের ভূমিকা। এরপরে যে পয়েন্টটা রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন। ভারতের সুপ্রিম কোর্ট যখন তৈরি করা হয় তখন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ছিল 8, 1+7, একজন প্রধান বিচারপতি এবং 7 জন অন্যান্য বিচারপতি নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট তার পথ চলা শুরু করে। তবে বর্তমানে ভারতীয় সুপ্রিম কোর্টের অনুমোদিত বিচারপতির সংখ্যা 34, 33+1। বিচারপতির সংখ্যা বাড়াতে পারে। ভারতীয় যে আইন বিভাগ আছে, পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাছাড়া ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চাইলে সুপ্রিম কোর্টের জন্য অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারে। তবে এই ধরনের অস্থায়ী বিচারপতি নিয়োগ করার পূর্বে রাষ্ট্রপতির পরামর্শ অবশ্যই তাকে নিতে হয়। আবার ভারতীয় সুপ্রিম কোর্টে কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। দেখা যাচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি নেই, তখন ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের যে অন্যান্য বিচারপতি রয়েছেন তার মধ্য থেকে একজনকে কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসাবে একজনকে নিয়োগ করেন। ভারতীয় সংবিধানের 126 নম্বর ধারাতে এই বিষয়টি উল্লেখিত রয়েছে। এরপরে আরেকটি পয়েন্ট রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের যোগ্যতা। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তাকে প্রথমে ভারতীয় নাগরিক হতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তাকে ন্যূনতম কমপক্ষে 5 বছর হাইকোর্টের বিচারপতি থাকতে হবে, অথবা 10 বছর কোনো না কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে। এইগুলোই ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতির যোগ্যতা। নেক্সট পয়েন্ট, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগ। ভারতীয় সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ নিয়োগ করা হয় সেটা নিয়োগ করে থাকেন কিন্তু রাষ্ট্রপতি। তবে এইরূপ নিয়োগ করার পূর্বে রাষ্ট্রপতি যদি মনে করেন সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির সঙ্গে বা কোনো হাইকোর্টের বিচারপতির সঙ্গে পরামর্শ করার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি পরামর্শ করতে পারেন। কিন্তু অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হয়। এই বিষয়টি ভারতীয় সংবিধানের 124-এর 2 নম্বর ধারাতে
উল্লেখিত রয়েছে বা বর্ণিত রয়েছে। এই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ব্যাপারে দুটি প্রথা দেখা দেয়। সেই প্রথাগুলির মধ্যে প্রথম প্রথা হচ্ছে সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ হবেন তার মধ্যে একজন অবশ্যই মুসলিম সম্প্রদায়ভুক্ত বিচারপতি থাকবেন। ২ নম্বর প্রথাটা সুপ্রিম কোর্টের যে বয়োজ্যেষ্ঠ বিচারপতি রয়েছেন সেই বিচারপতিকেই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করবেন। এগুলো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথা। এরপরে রয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদ এবং অপসারণ। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৫ বছর পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। অবশ্য তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা তার মৃত্যু হলে বা তাকে পদচ্যুত করা হলে সুপ্রিম কোর্টের বিচারপতির পদটি শূন্য হয়। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষেত্রে কেবলমাত্র প্রমাণিত অসদাচরণ কিংবা অসমর্থ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিকে তার পদ থেকে বরখাস্ত করা যায় না। যদি কোনো বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ বা অসমর্থের অভিযোগ উত্থাপিত হয় তাহলে সেটা পার্লামেন্টের কাছে প্রস্তাব আকারে প্রেরণ করতে হয়। সেই প্রস্তাব পার্লামেন্টে গৃহীত হলে উভয় কক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যের 2/3 অংশ সদস্য কর্তৃক সমর্থন পেলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন। এই বিষয়টি ভারতীয় সংবিধানের ১২৪-এর ৪ নম্বর ধারায় উল্লেখিত রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটার নাম হচ্ছে মহাবিচার পদ্ধতি বা ইমপিচমেন্ট পদ্ধতি, যেটা আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রেও পড়ে এসেছিলাম বা জেনে এসেছিলাম। নেক্সট পয়েন্ট, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ভাতা পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত নয়। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ভাতা ভারতীয় সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা আসি আমাদের মূল আলোচ্য বিষয় সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। ভালো করে একটু বিষয়টা বোঝার চেষ্টা করবে, সহজ আছে। ভারতীয় সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে 4টি এলাকাতে বিভক্ত করা হয়েছে। ১ নম্বর মূল এলাকা, ২ নম্বর আপিল এলাকা, ৩ নম্বর পরামর্শদান এলাকা, ৪ নম্বর লেখ নির্দেশ আদেশ জারি করার এলাকা। এই যে এলাকাগুলো আমরা জানলাম এই এলাকাগুলো আবার বিস্তারিত আলোচনা রয়েছে। প্রথমে রয়েছে মূল এলাকা। মূল এলাকায় ৩টি বিষয় রয়েছে। ১ নম্বরে কেন্দ্রের সঙ্গে এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ বাঁধলে। ২ নম্বর কেন্দ্র সরকার এবং এক বা একাধিক রাজ্য সরকারের সঙ্গে অন্যান্য কয়েকটি রাজ্য সরকারের বিরোধ বাঁধলে। ৩ নম্বর ২ বা ততোধিক রাজ্য সরকার পরস্পরের মধ্যে বিরোধ বাঁধলে তার নিষ্পত্তি করা হয় ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকার মধ্য দিয়ে। মানে মূল এলাকার মধ্যে এই ৩টি বিষয় রয়েছে। ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকা ভারতীয় সংবিধানে ১৩১ নম্বর ধারাতে বর্ণনা করা রয়েছে। এই ৩টি এলাকা ছাড়াও রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিরোধ সৃষ্টি হয় সেই বিরোধের নিষ্পত্তি হয় ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকায়। এই বিষয়টি ভারতীয় সংবিধানের ৭১ নম্বর ধারায় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এখানে অনেকগুলো ধারা আলোচনা করা হচ্ছে। ধারাগুলো যদি মনে থাকে তবে ধারা দেবে, নচেত নয়। ভুল ধারা দেবে না। ভুল ধারা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো, তবে ধারাটা দিতে পারলে ভালো হয়। তাহলে আমরা মূল এলাকা সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা আপিল এলাকা সম্পর্কে আলোচনা করব। ভারতীয় সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আপিল আদালত। এই আদালতের আপিল এলাকাকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। সেই ভাগগুলো পরপর আলোচনা করা হবে। প্রথমে রয়েছে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, 2 রয়েছে দেওয়ানি আপিল, 3 ফৌজদারি আপিল, 4 বিশেষ অনুমতির মাধ্যমে আপিল। প্রথমে যেটা বললাম সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল। কোনো দেওয়ানি, ফৌজদারি বা অন্য কোনো মামলার সম্পর্কে হাইকোর্ট যদি এই মর্মে একটা সার্টিফিকেট দেয় যে সংশ্লিষ্ট মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন জড়িত রয়েছে তাহলে সেই মামলার বিচারের জন্য সুপ্রিম কোর্টে আপিল করা যায়। কিন্তু ক্ষেত্র বিশেষে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন মামলাটির সঙ্গে জড়িত আছে কিন্তু হাইকোর্ট এই মর্মে কোনো সার্টিফিকেট দিচ্ছে না
তখন সেই মামলাটি সুপ্রিম কোর্ট বিশেষ অনুমতির মাধ্যমে মামলাটিকে নিজের হাতে তুলে নেয়। তাহলে সংবিধান ব্যাখ্যা সংক্রান্ত আপিল দুটো বিষয়, একটা সার্টিফিকেট দেওয়া আর একটা সার্টিফিকেট না দেওয়া। তারপরে রয়েছে দেওয়ানি আপিল। কোনো দেওয়ানি মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন জড়িত আছে, কিংবা দেওয়ানি মামলার বিচার সুপ্রিম কোর্টে হওয়া উচিত বলে হাইকোর্ট মনে করলে এই মামলা সম্বন্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। এটা গেল দেওয়ানি মামলা। তাহলে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় জড়িত থাকবে। দেওয়ানি মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন জড়িত থাকবে। ৩ নম্বর, ফৌজদারি আপিল। ফৌজদারি মামলার ব্যাপারে ৩টি ক্ষেত্রে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। সেগুলো ১, ২, ৩ করে রয়েছে। প্রথমত, নিম্নতর আদালতের বিচারে নির্দোষ প্রমাণিত হওয়ার পরে কোনো ব্যক্তিকে হাইকোর্ট মৃত্যুদণ্ড দিলে। দ্বিতীয়ত, নিম্ন আদালতে বিচার চলাকালীন মামলা হাইকোর্ট নিজের হাতে তুলে নিয়ে যদি মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তৃতীয়ত, হাইকোর্ট যদি কোনো মামলাকে সুপ্রিম কোর্টের আপিলযোগ্য বলে শংসাপত্র বা সার্টিফিকেট দেয়, তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। তাহলে এটা হচ্ছে ফৌজদারি মামলা। এইবারে আপিল এলাকার ৪ নম্বর যে পয়েন্টটা রয়েছে, আমরা আলোচনা করেছিলাম আপিল এলাকার ৪টি পয়েন্ট হবে। সেই ৪টি পয়েন্টের শেষ পয়েন্ট, বিশেষ অনুমতির মাধ্যমে আপিল। পূর্বোক্ত যে ৩টি ক্ষেত্র আলোচনা করা হলো, সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, ফৌজদারি আপিল, দেওয়ানি আপিল, এই যে ৩টি বিষয় আলোচনা করা হলো, এগুলো ছাড়াও ভারতের যে কোনো আদালতের যে কোনো রায়, আদেশ, নির্দেশের বিরুদ্ধে আপিল করার জন্য সুপ্রিম কোর্ট বিশেষ অনুমতি দিতে পারে। এটা ভারতীয় সংবিধানের ১৩৬-এর ১ নম্বর ধারায় রয়েছে। তবে ভারতীয় সুপ্রিম কোর্ট সামরিক আদালত বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে এরকম কোনো বিশেষ অনুমতি দিতে পারে না। তাহলে আমাদের মূল দুটি পয়েন্ট আলোচনা হলো, মূল এলাকা এবং আপিল এলাকা। ৩ নম্বর যেটা রয়েছে পরামর্শদান এলাকা। তাহলে ভারতীয় সুপ্রিম কোর্ট কাকে পরামর্শ দিতে পারবে? ভারতীয় সুপ্রিম কোর্ট একমাত্র রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে। সেই পরামর্শ দেওয়ার দুটি ক্ষেত্র রয়েছে। সেই প্রথম যে ক্ষেত্রটি, রাষ্ট্রপতি যদি মনে করেন কোনো আইন তথ্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্ভাবন হয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চায়, তাহলে সেক্ষেত্রে ভারতীয় সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ নাও দিতে পারে বা দেয় না। ২ নম্বরে রয়েছে সংবিধান চালু হওয়ার আগে যে সমস্ত চুক্তি, সন্ধি, সনদ, অঙ্গীকারপত্র ছিল, যেগুলো সংবিধান চালু হওয়ার পরেও রয়েছে, সেই সমস্ত বিষয়ে কোনো রকম বিরোধ দেখা দিলে এবং এই বিষয়ে যদি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চায়, তাহলে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে বাধ্য। বিষয় দুটো বোঝা গেল। এরপরে যে টুইস্টটা রয়েছে সেটা হচ্ছে উপরিউক্ত দুটি ক্ষেত্রেই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করতে বাধ্য নয়। তাহলে সুপ্রিম কোর্ট প্রথমটাতে রাষ্ট্রপতিকে পরামর্শ নাও দিতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে। কিন্তু শেষে যেটা জানলাম, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের ২ ক্ষেত্রের পরামর্শ গ্রহণ করতে বাধ্য নয়। এইভাবে পরামর্শদান এলাকাটা রয়েছে। এটা ৩ নম্বর মূল পয়েন্ট। এরপরে রয়েছে মূল ৪ নম্বর পয়েন্ট, আদেশ, নির্দেশ, লেখ জারির ক্ষমতা। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে। যদি সেই সমস্ত মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, লঙ্ঘিত হয়, তাহলে ভারতীয় সুপ্রিম কোর্টের ৩২ নম্বর ধারা অনুসারে ব্যক্তি সুপ্রিম কোর্টে আপিল করতে পারে বা আবেদন জানাতে পারে। সুপ্রিম কোর্ট সেই অধিকারগুলো রক্ষণের জন্য, সংরক্ষণের জন্য ৫টি লেখ জারি করতে পারে। সেই লেখগুলো হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ, অধিকার পিচ্ছা। এই ৫টি লেখর মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট নাগরিকদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো ব্যক্তিকে ফিরিয়ে দেয়। এটা ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ৩২ নম্বর ধারা এবং হাইকোর্টের ক্ষেত্রে ২২৬ নম্বর ধারা অনুসারে লেখ জারি করা হয়ে থাকে বা লেখ জারি করা হয়। তাহলে এইগুলো সুপ্রিম কোর্টের মূল ৪টি এলাকা। এই ৪টি এলাকা ছাড়াও ভারতের সুপ্রিম কোর্টের অন্যান্য কিছু ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাগুলো ১, ২, ৩, ৪ করে এক লাইন করে। ভারতীয় সুপ্রিম কোর্ট
অভিলেখ আদালত হিসাবে কাজ করে। অভিলেখ আদালত বলতে কি, সুপ্রিম কোর্টে যে সমস্ত নথি দলিল রয়েছে সেই নথি দলিলগুলো ভারতবর্ষের যে কোনো আদালতের ক্ষেত্রে যথার্থ প্রমাণ্য হিসাবে বা এভিডেন্স হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। ২ নম্বরে, ভারতীয় সুপ্রিম কোর্ট নিজের দেওয়া রায়ের পুনর্বিবেচনা করতে পারে, মানে রিভিউ করতে পারে। এটা ভারতীয় সংবিধানের ১৩৭ নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে। ৩ নম্বর, নিজের অবমাননার জন্য সুপ্রিম কোর্ট অবমাননাকারীকে শাস্তি প্রদান করতে পারে। ৪ নম্বরে, সুপ্রিম কোর্টের কাজগুলো সঠিকভাবে সুচারুভাবে যাতে পরিচালিত হয় তার জন্য কর্মচারীর প্রয়োজন, সেই কর্মচারী নিয়োগ করতে পারে সুপ্রিম কোর্ট। তাহলে এইটা ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট তার গঠন, ক্ষমতা, কার্যাবলী, তার সঙ্গে আরো কিছু বিশেষ বিশেষ বিষয় আমরা আলোচনা করেছি, যেমন সুপ্রিম কোর্টের নিয়োগ, যোগ্যতা, অপসারণ, বেতন ইত্যাদি ইত্যাদি বিষয়। তাহলে সুপ্রিম কোর্টের যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি, ক্ষমতা ও কার্যাবলী। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। যারা এখনো এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।